হ্যালো, তোমরা জয়েন করছো? জি স্যার। আজকে কি আগের ক্লাস হয়েছে নাকি? অন্য না সাবজেক্টের স্যার, হয়নি ক্লাস। আচ্ছা, তাহলে তো আমরা স্টার্ট করতে পারি। আমরা তোমাদের টার্ম 1 লেকচার শেষ করার পরে টার্ম 2 লেকচার প্রায় শেষের দিকে এসে গেছি। অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগস এর মধ্যে ম্যাক্সিমাম পড়ানো হয়ে গেছে, আর একটু বাকি আছে। এদিকে আমরা যাচ্ছি এবার। তো তোমরা ইন্ট্রোডাকশন টু অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস এর মধ্যে নিশ্চয়ই ক্লাসিফিকেশন অফ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস পড়ছো। একটা ক্লাসিফিকেশন বলো দেখি, অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন। অ্যাকর্ডিং টু দেয়ার মেকানিজম অফ অ্যাকশন বলো। ভেরি গুড। নেক্সট নেক্সট বলো প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস। নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটরস, এই তো। Antimicrobials acting by interfering cell membrane function, ঠিক আছে। So what are the protein synthesis inhibitors? বলো, what are the protein synthesis inhibitors? Tetracycline and aminoglycosides. Aminoglycosides. Next, Tetracycline. chloramphenicol, ঠিক আছে। তো এগুলো তোমাদের নিশ্চয়ই বলা হয়েছে। তো আমরা আজকে প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস এর মধ্যে একটা গ্রুপ, ভেরি ইম্পর্টেন্ট গ্রুপ, দ্যাট ইজ অ্যামাইনোগ্লাইকোসাইডস। আমরা আজকে ডিসকাস করবো অ্যামাইনোগ্লাইকোসাইডস। তো অ্যামাইনোগ্লাইকোসাইডস এর রিলেশনে একটা পেইড কোশ্চেন প্রায় সময় রিটেনে আসে, আবার ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। সেটা হলো, হোয়াট আর দ্য কমন প্রপার্টিজ অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস। অনেকগুলো প্রপার্টিজ আছে, ইম্পর্টেন্ট প্রপার্টিজ, কমন প্রপার্টিজ। তো এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে ভালো করে, ফর বোথ রিটেন অ্যান্ড ভাইভা। তো হোয়াট আর দ্য অ্যামাইনোগ্লাইকোসাইডস। অ্যামাইনোগ্লাইকোসাইডস এর এই গ্রুপের মধ্যে অনেক মেম্বার আছে। স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, ক্যানামাইসিন, টবরামাইসিন, নিওমাইসিন, সিসোমাইসিন, নেটিলমাইসিন, অ্যামিকাসিন, এই ধরনের। বললাম স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, নিওমাইসিন, ক্যানামাইসিন, অ্যামিকাসিন, টবরামাইসিন, সিসোমাইসিন, নেটিলমাইসিন। মাইসিন দিয়ে অনেকগুলো আছে, এগুলো সব অ্যামাইনোগ্লাইকোসাইডস গ্রুপের সদস্য। যদি আমরা ডেফিনেশন হিসেবে বলি, ডিফাইন অ্যামাইনোগ্লাইকোসাইডস। Aminoglycosides are a group of bactericidal antibiotics. এই ডেফিনেশনের মধ্যে এই কথাটাও ঢোকানো আছে যে bactericidal antibiotics originally obtained from various Streptomyces species and sharing common chemical, antimicrobial, pharmacologic and toxic characteristics. এই সবকিছু কমন হওয়ার কারণে এদেরকে সবাইকে একটা গ্রুপের মধ্যে আনা হয়েছে। তাহলে অ্যামাইনোগ্লাইকোসাইডস আর এ গ্রুপ অফ ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক্স originally obtained from various Streptomyces species and sharing chemical characteristics. তো কমন প্রপার্টিজ অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস বললে এই ডেফিনিশনটা সবার আগে দিতে হবে। এখানে আরেকটা প্রপার্টিজ আমরা পেয়ে গেলাম যে দে আর ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক্স। Bactericidal antibiotics. They are originally derived from Streptomyces species. Streptomyces পাওয়া যায়, সেগুলো হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, ক্যানামাইসিন, টবরামাইসিন। এছাড়া দুই তিনটা আছে যেগুলো আবার আরেকটা মাইক্রো অর্গানিজম থেকে পাওয়া যায়, তার নাম হচ্ছে মাইক্রোমোনোস্পোরা। তাহলে ম্যাক্সিমামে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস স্পিসিস থেকে পাওয়া যায়, আর কিছু কিছু পাওয়া যায় মাইক্রোমোনোস্পোরা থেকে। সেগুলো হচ্ছে জেন্টামাইসিন, সিসোমাইসিন অ্যান্ড নেটিলমাইসিন। তাহলে দে আর ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক্স। তারা
কিছু মাইক্রো অর্গানিজম যেমন মোস্টলি স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া যায় আর কিছু কিছু মাইক্রোমোস্পোরা থেকে পাওয়া যায়। আর তারা এই সব মেম্বাররা সিমিলার কেমিক্যাল, অ্যান্টিমাইক্রোবিয়াল, ফার্মাকোলজিক অ্যান্ড টক্সিক ক্যারেক্টারিস্টিক্স শেয়ার করে। নাও কেমিক্যাল স্ট্রাকচার অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস, তার নামের মধ্যে আছে অ্যামাইনোগ্লাইকোসাইডস, তার মানে একদিকে অ্যামাইনো গ্রুপ অ্যাটাচড আছে আর মেইন রিং হচ্ছে হেক্সোজ রিং গ্লাইকোসাইড, এই জন্য তারা অ্যামাইনোগ্লাইকোসাইড। আর অ্যামাইনো সুগার আর হেক্সোজ রিং এর মধ্যে কানেকশন থাকে বাই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তাহলে কেমিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে এরকম, অ্যামাইনোগ্লাইকোসাইডস হ্যাভ হেক্সোজ রিং to which various amino sugars are attached by glycosidic linkage. Having hexose ring to which various amino sugars are attached by glycosidic linkage. They are water soluble. It is another important property of aminoglycoside. Water soluble, not or less lipid soluble. They are highly water soluble, not or less lipid soluble, stable in solution and more active in alkaline pH than acidic pH. So water soluble, not or less lipid soluble, stable in solution, more active in alkaline pH than acidic pH. In combination with beta-lactam or vancomycin, aminoglycosides exhibit synergistic effect. যদি বিটা-ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের সঙ্গে অথবা ভ্যানকোমাইসিনের সঙ্গে ইন কম্বিনেশন অ্যামাইনোগ্লাইকোসাইড দেওয়া হয় তাহলে সিনার্জিস্টিক অ্যান্টিমাইক্রোবিয়াল ইফেক্ট পাওয়া যায়। সিনার্জিস্টিক ইফেক্ট, তারপর বিটা-ল্যাকটাম আর ভ্যানকোমাইসিনের সঙ্গে তারা সিনার্জিস্টিক ইফেক্ট শো করে। নাও মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস, যেহেতু আমরা শুরুতেই বললাম দে আর প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস, তাহলে এক কথায় মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস এক কথায় বললে দে অ্যাক্ট বাই ইন্টারফেয়ারিং ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। দে অ্যাক্ট বাই ইন্টারফেয়ারিং ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। তো রিটেনে অনেক সময় আসে রাইট ডাউন দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস, সেই ক্ষেত্রে একটু ডিটেলস বলতে হবে। তো সেই ক্ষেত্রে ফলোয়িং অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যামাইনোগ্লাইকোসাইড, অ্যাডমিনিস্ট্রেশন করার পরে এরা ব্যাকটেরিয়াল সেলে এন্ট্রিজ করে ইনিশিয়ালি বাই প্যাসিভ ডিফিউশন। আউটার মেমব্রেনে যে পোরিন চ্যানেল থাকে, আউটার মেমব্রেনের পোরিন চ্যানেল দিয়ে প্যাসিভ ডিফিউশন দিয়ে তারা প্রথমে ঢোকে। এরপরে সেল মেমব্রেন ক্রস করে সাইটোপ্লাজমে যাইতে হলে এই মেমব্রেনে একটা অক্সিজেন ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস আছে, সেই অক্সিজেন ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে এরা সাইটোপ্লাজমে ঢোকে। তাহলে আউটার মেমব্রেন ক্রস করে প্যাসিভ প্রসেসে, প্যাসিভ ডিফিউশনে পোরিন চ্যানেল দিয়ে, আর ইনার মেমব্রেন সেল মেমব্রেন ক্রস করে সাইটোপ্লাজমে ঢোকে বাই অ্যাক্টিভ প্রসেস, দ্যাট ইজ অক্সিজেন ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। এবং এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটাই সেল ওয়াল অ্যাক্টিভ এজেন্ট, যেমন একটু আগে বলা হলো বিটা-ল্যাকটাম অর ভ্যানকোমাইসিন, এদের দ্বারা এনহ্যান্সমেন্ট হয়। এই জন্য সিনার্জিস্টিক ইফেক্ট পাওয়া যায়। সেল ওয়াল অ্যাক্টিভ এজেন্ট ভ্যানকোমাইসিন অর বিটা-ল্যাকটামের সঙ্গে দিলে তারা এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটাকে এনহ্যান্স করে, এজন্য একসঙ্গে দিলে সিনার্জিস্টিক ইফেক্ট পাওয়া যায়। তো এখন আউটার মেমব্রেন ক্রস করলো প্যাসিভ প্রসেসে, ইনার মেমব্রেন সেল মেমব্রেন ক্রস করে সাইটোপ্লাজমে পৌঁছলো বাই অ্যাক্টিভ অক্সিজেন ডিপেন্ডেন্ট প্রসেস। এরপরে উইদিন দ্য ব্যাকটেরিয়াল সেল কি হবে, ফার্দার মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ব্যাকটেরিয়াল সেলের সাইটোপ্লাজমে ঢোকার পরে এরা 30S রাইবোজোমাল সাবইউনিটের প্রোটিন এর সঙ্গে বাইন্ড করে, 30S রাইবোজোমাল প্রোটিনের সঙ্গে বাইন্ড করে, স্পেসিফিক বাইন্ডিং প্রোটিন আছে সেখানে, রিসেপ্টর বলা যেতে পারে এই অ্যামাইনোগ্লাইকোসাইডের, এর সঙ্গে বাইন্ড করে তারপরে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। কিভাবে? বাই ইন্টারফেয়ারিং ফরমেশন অফ ইনিশিয়েশন কমপ্লেক্স, বাই কজিং মিসরিডিং অফ messenger RNA, and by blocking
ট্রান্সলোকেশন অন মেসেঞ্জার আরএনএ। তাহলে এইভাবে ব্যাকটেরিয়াল সেলের ভিতরে ঢোকার পরে 30S রাইবোজোমাল সাবইউনিটের স্পেসিফিক প্রোটিনের সঙ্গে বাইন্ড করে ইন্টারফেয়ার ফরমেশন অফ ইনিশিয়েশন কমপ্লেক্স, ইনডিউস মিসরিডিং অফ মেসেঞ্জার আরএনএ and causes blockage of translocation on messenger RNA. এই প্রোটিন ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ইন্টারফেয়ার করে আলটিমেটলি অ্যাবনর্মাল অর টক্সিক প্রোটিন ফরমেশন হয়, and due to this abnormal or toxic protein, ultimately aminoglycosides exert bactericidal effect. তাহলে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ইন্টারফেয়ার করে আলটিমেটলি অ্যাবনর্মাল অর টক্সিক প্রোটিন ফরমেশন হয়। এই অ্যাবনর্মাল অর টক্সিক প্রোটিনের জন্যই ব্যাকটেরিয়াল ইফেক্ট হয় আলটিমেটলি। তো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা একটা কথা শুনে আসি বা আসছি, সেটা হলো যে কোনো অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। তো অ্যামাইনোগ্লাইকোসাইডেরও রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, এবং তোমাদের ম্যাডাম পড়িয়েছেন কিনা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে কিছু মেকানিজম আছে, বেসিক মেজর মেকানিজম অফ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এনজাইমেটিক ইনঅ্যাক্টিভেশন, মানে ব্যাকটেরিয়া কিছু এনজাইম তৈরি করে, সেই এনজাইম দ্বারা ওই অ্যান্টিবায়োটিকটা ডিস্ট্রয় হয়ে যায়, অ্যান্টিবায়োটিক স্ট্রাকচার ডিস্ট্রয় হয়ে যায়, তখন আর ওই অ্যান্টিবায়োটিকের কোনো অ্যান্টি ব্যাকটেরিয়াল ইফেক্ট থাকে না। এটা একটা মেকানিজম। এছাড়া কিছু কিছু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল সেলে এন্ট্রি হওয়ার যে প্রসেস, এই প্রসেসকেই মডিফাই করার কারণে দেখা যায় যে ব্যাকটেরিয়াল সেলে অ্যান্টিবায়োটিক আর ঢুকতে পারছে না। তার মানে হলো impaired entry of antibiotic into cell, that is reduced permeability of antibiotics into bacterial cell. Enzymatic inactivation, reduced permeability and target modification. আমরা একটু আগে মেকানিজম অফ অ্যাকশনে দেখলাম যে ব্যাকটেরিয়াল সেলে ঢোকার পরে অ্যামাইনোগ্লাইকোসাইডের টার্গেট প্রোটিন হচ্ছে, স্পেসিফিক টার্গেট প্রোটিন হচ্ছে 30S রাইবোজোমাল সাবইউনিটের প্রোটিন। তো যদি ব্যাকটেরিয়া মিউটেশন করে ওই 30S, এটার ক্ষেত্রে অ্যামাইনোগ্লাইকোসাইডসের ক্ষেত্রে 30S রাইবোজোমাল ওই প্রোটিন, স্পেসিফিক প্রোটিন যেটার সাথে অ্যামাইনোগ্লাইকোসাইড বাইন্ড করে কাজ করে, ওই প্রোটিনকে যদি মিউটেশন করে অল্টার করে ফেলে অথবা ডিলিট করে ফেলে, তাহলে অ্যামাইনোগ্লাইকোসাইড যদি ব্যাকটেরিয়াল সেলের ভিতরে ঢুকলেও স্পেসিফিক টার্গেট প্রোটিনে বাইন্ড করতে না পারলে সে তার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন করতে পারবে না। এইসব প্রসেসে কিন্তু রেজিস্ট্যান্স হয়। তো এর ক্ষেত্রে এই তিনটা প্রসেসে সাধারণত রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে: এনজাইমেটিক ইনঅ্যাক্টিভেশন, রিডিউস পারমিয়াবিলিটি, টার্গেট মডিফিকেশন। তো ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এই তিনটা মেজর মেকানিজমে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এছাড়া আরো একটা মেকানিজম আছে, আমি তোমাদের এখানে 4টা মেজর মেকানিজম বলে দিই। সেটা হচ্ছে বাই ইফ্লাক্স পাম্প অর অ্যাক্টিভ ইফ্লাক্স। কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এইভাবে ডেভেলপ করে যে সেই ব্যাকটেরিয়াল সেলে অ্যান্টিবায়োটিক একদিক দিয়ে ঢোকে, পাম্প যেমন একদিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বের হয়। তো একদিক দিয়ে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল সেলের ভিতরে ঢোকে, তো ব্যাকটেরিয়া এমন একটা মেকানিজম অ্যাডপ্ট করে যে সে পাম্পের মতো, যে একদিক দিয়ে ঢুকতেছে আরেক দিক দিয়ে আবার সেই অ্যান্টিবায়োটিকের তার সেল থেকে বের করে দেয়। দিস ইজ ইফ্লাক্স মেকানিজম অর অ্যাক্টিভ ফ্লাক্স মেকানিজম, অ্যাক্টিভ ফ্লাক্স পাম্প। So these are the major mechanism of development of antibiotic resistance. একটা বললাম, নাম্বার 1 enzymatic inactivation, নাম্বার 2 reduced permeability, নাম্বার 3 target modification, নাম্বার 4 efflux pump or active efflux mechanism. তো এর ক্ষেত্রে বেটা ল্যাকটাম আর পেনিসিলিন, সেফালোস্পিরিন এগুলোর ক্ষেত্রে অলমোস্ট 4টা মেকানিজমে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। আর অ্যামাইনোগ্লাইকোসাইডস এর ক্ষেত্রে ফার্স্ট 3 মেকানিজম ইনভলভ: এনজাইমেটিক ইনঅ্যাক্টিভেশন, রিডিউস পারমিয়াবিলিটি এন্ড টার্গেট মডিফিকেশন। এবার আমরা আসি ফার্মাকোকাইনেটিক্স অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস। আমরা এতক্ষণ বললাম মেকানিজম, মানে ফার্মাকোডাইনামিক্স। এবার আসি ফার্মাকোকাইনেটিক্স অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস। আমরা এই প্রপার্টিজের মধ্যেই একটা কথা বলে ফেলেছি, সেটা হলো যে অ্যামাইনোগ্লাইকোসাইডস আর ওয়াটার সলিউবল, হাইলি ওয়াটার সলিউবল, নট অর লেস লিপিড সলিউবল। তো যেহেতু হাইলি ওয়াটার সলিউবল, নট অর লেস অর পুরলি লিপিড সলিউবল, এই জন্য ওরালি অ্যাডমিনিস্ট্রেশন যদি করা হয় অ্যামাইনোগ্লাইকোসাইডস,
তো যেহেতু তারা লিপিড সলিউবল না, ওয়াটার সলিউবল, তাহলে তারা জিআই ট্র্যাক্ট লুমেন থেকে জিআই ট্র্যাক্ট মিউকোজাল মেমব্রেন ক্রস করতে পারবে না, মানে অ্যাবজর্পশন হবে না। সো দে আর পুয়ারলি অ্যাবজর্ব ফ্রম ইনট্যাক্ট জিআই ট্র্যাক্ট আফটার ওরাল অ্যাডমিনিস্ট্রেশন। তো যদি অ্যাডমিনিস্ট্রেশন না হয়, অ্যাডমিনিস্ট্রেশনের পরে যদি অ্যাবজর্পশন না হয়, তাহলে ভার্চুয়ালি এন্টায়ার ড্রাগস will be excreted in stool following oral administration. So as they are highly water soluble, not or less lipid soluble, so following oral administration, aminoglycosides are very poorly absorbed or not absorbed from GI tract lumen. So virtually entire drug will be eliminated in feces. So they must be administered parenterally, usually IV or IM. যেহেতু ওরালি অ্যাডমিনিস্ট্রেশন করলে অ্যাবজর্পশন হয়ই না, সো দে মাস্ট বি অ্যাডমিনিস্টার্ড প্যারেন্টারালি, আইদার আইভি অর IM। আর কিছু কিছু ক্ষেত্রে টপিক্যাল ইউজও হয়। তো আফটার ইন্টারমাসকুলার ইনজেকশন পিক কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে 30 থেকে 90 মিনিটস লাগে। তো এদের হাফ লাইফ ইন সেরাম নর্মালি 2 to 3 আওয়ার্স। এখন অ্যাডমিনিস্ট্রেশনের পরে অ্যাবজর্পশন হয়ে গেল প্যারেন্টারাল অ্যাডমিনিস্ট্রেশন, ওরালি দিলে তো অ্যাবজর্পশন হয় না, প্যারেন্টারাল অ্যাডমিনিস্ট্রেশন করা হলো। আইভি দিলে তো ডাইরেক্টলি চলে গেল সার্কুলেশনে, আর ইন্টারমাসকুলার দিলে অ্যাবজর্পশন হয়ে চলে গেল সার্কুলেশনে। তো অ্যাবজর্পশন হওয়ার পরে বা সার্কুলেশনে পৌঁছার পরে নেক্সট কোশ্চেন হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো একই ব্যাপার, যেহেতু এরা হাইলি ওয়াটার সলিউবল, নট লিপিড সলিউবল, হাইলি ওয়াটার সলিউবল, লেস অর নট লিপিড সলিউবল, এর জন্য ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একই কথা, যেহেতু মেমব্রেন ক্রস করার ক্যাপাসিটি তাদের নাই, এজন্য ডিস্ট্রিবিউশন তাদের হবে মূলত এক্সট্রা সেলুলারলি। এজন্য অ্যামিনোগ্লাইকোসাইডস হ্যাভিং এক্সিলেন্ট ডিস্ট্রিবিউশন ইন ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইডে তাদের এক্সিলেন্ট ডিস্ট্রিবিউশন, কিন্তু যেহেতু মেমব্রেন ক্রস করতে পারে না, ইন্ট্রাসেলুলার ডিস্ট্রিবিউশন ইজ পুয়ার। শুধু দুই এক জায়গায় পেনিট্রেট করতে পারে ইন্ট্রাসেলুলারলি, যেমন রেনাল কর্টিক্যাল সেল, ককলিয়ার হেয়ার সেল, এখানে ইন্ট্রাসেলুলারলি কিছুটা যায়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কথা যেটা বা কমন কথা যেটা অ্যামিনোগ্লাইকোসাইডস এর ক্ষেত্রে, দে আর ডিস্ট্রিবিউটেড ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড। বাট রেনাল কর্টেক্স অ্যান্ড এন্ডোলিম পেরিলিম অফ ইনার হেয়ার, এখানে আবার এরা অ্যাকুমুলেট করতে পারে, এবং এই কারণে অ্যামিনোগ্লাইকোসাইডের আবার টক্সিসিটি যেটা নেফ্রোটক্সিসিটি অ্যান্ড অটোটক্সিসিটি এটা হয়। সব জায়গায় এরা এক্সিলেন্ট এক্সট্রাসেলুলার ফ্লুইডে ডিস্ট্রিবিউশন, বাট রেনাল কর্টেক্স অ্যান্ড এন্ডোলিম অ্যান্ড পেরিলিম অফ ইনার হেয়ার, এখানে আবার তারা অ্যাকুমুলেট করতে পারে, করে নেফ্রোটক্সিসিটি অ্যান্ড অটোটক্সিসিটি করতে পারে। Aminoglycosides can cross placental barrier but not blood-brain barrier. তারা প্লাসেন্টার ব্যারিয়ার ক্রস করতে পারে কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। CSF and corneal distribution is negligible. CSF and corneal distribution is negligible. They are bactericidal antibiotics. They are mostly effective against gram-negative bacteria. এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে সারা জীবনের জন্য। একটা হলো যে they are bactericidal আর they are mostly effective against gram-negative bacteria. Aminoglycosides নাম বললেই এটা সবাই এটাই শুনতে চায়, যে সবার আগে অবশ্যই এই কথাটা বলতে হবে, they are mostly effective against gram-negative bacteria. এটা এক্সামিনার ভাইবার সময় জিজ্ঞেস করেন যে অ্যামিনোগ্লাইকোসাইডস দিয়ে কোশ্চেন আসলেই এরা কোন ধরনের ব্যাকটেরিয়া এগেইনস্টে ভালো কাজ করে, তো অবশ্যই বলতে হবে দে আর মোস্টলি ইফেক্টিভ এগেইনস্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো কিছু কিছু পজিটিভের এগেইনস্টেও কিছু ইফেক্ট আছে, কিন্তু সেটা কখনোই আগে বলা যাবে না। মোস্টলি অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপ মানে দে আর মেইনলি ইফেক্টিভ আর মোস্টলি ইফেক্টিভ এগেইনস্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। Another property of aminoglycosides, they are not subject to an inoculum effect. They are not subject to an inoculum effect. এটা inoculum effect তোমাদের আইডিয়া আছে কিনা জানি না। তো inoculum effect মানে হলো ব্যাকটেরিয়ার লোড যে
একসঙ্গে কোনো এক ইন্ডিভিজুয়ালের বডিতে যত নাম্বারের ব্যাকটেরিয়া ঢোকে এটা হচ্ছে একটা ইনোকুলাম। যে সব ব্যাকটেরিয়া ওরাল রুটে ঢোকে, তো খাবারের সঙ্গে বা পানির সঙ্গে অ্যাট এ টাইম কয়টা ব্যাকটেরিয়া ঢুকলো। তো কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যে যদি ইনোকুলামটা বেশি হয়, ব্যাকটেরিয়াল লোডটা অনেক বেশি হয়, তাহলে তার অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট সে এক্সার্ট করতে পারে না। আবার কোনো কোনো অ্যান্টিবায়োটিক আছে যে ব্যাকটেরিয়াল লোড যত বেশি হোক না কেন তারপরেও এই অ্যান্টিবায়োটিক ইফেক্টিভ। তো যদি ইনোকুলাম বড় হলে, মানে ব্যাকটেরিয়াল লোড বেশি হলে যদি ওই অ্যান্টিবায়োটিক তেমন কার্যকর না হয়, তাহলে তা বলা হয় যে those antibiotics are subject to an inoculum effect। আর যাদের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল লোড যত বেশি হোক না কেন তারপরে অ্যান্টিবায়োটিক ইফেক্টিভ থাকে, তার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য যে দে আর নট সাবজেক্ট টু অ্যান ইনোকুলাম ইফেক্ট। তো অ্যামাইনোগ্লাইকোসাইডের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য যে ব্যাকটেরিয়াল লোড যত বেশি হোক না কেন, ইনোকুলাম যত বড়ই হোক না কেন, তারপরও অ্যামাইনোগ্লাইকোসাইড ইফেক্টিভ, so they are not subject to an inoculum effect. Aminoglycosides have concentration dependent killing effect. তোমরা কি এই কথাটার সাথে পরিচিত আছো? What is concentration dependent killing effect? Concentration dependent killing effect. Anybody বলতে পারবে কেউ? What is concentration dependent killing effect of an antibiotic? বলো দেখি, anybody? What is concentration dependent killing effect? তোমরা কি শুনতেছো নাকি? জি স্যার। বলো বলো। ড্রাগের কনসেন্ট্রেশন যত বেশি হবে এটার ইফেক্ট তত বেশি হবে, ডিপেন্ড করবে ড্রাগের কনসেন্ট্রেশনের উপর। ঠিক আছে। তো আচ্ছা, মোড অফ ব্যাকটেরিয়াল কিলিং বাই ব্যাকটেরিসিডাল অ্যান্টিবায়োটিক্স, যেসব অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিসিডাল মানে ব্যাকটেরিয়াকে কিল করে, তাদের মোড অফ কিলিংটা দেখা গেছে দুই ধরনের। মোড অফ কিলিং এর বেসিসে ওই ব্যাকটেরিসিডাল অ্যান্টিবায়োটিককে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো কারো কারো আছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট, তার মানে হলো concentration of antibiotics is proportionate to bacterial killing or number of death of bacteria. যত কনসেন্ট্রেশন বাড়ানো হবে অ্যান্টিবায়োটিকের, ব্যাকটেরিয়াল কিলিং তত বাড়তে থাকবে প্রপোর্শনেটলি। যত আমরা কনসেন্ট্রেশন বাড়াবো অ্যান্টিবায়োটিকের, সে ব্যাকটেরিয়াল কিলিং তত বাড়াইতে পারবে। এই হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট। এটা কিন্তু কোনো টাইম এখানে কন্ডিশন না যে কত সময় ব্যাপী বাড়াইতে হবে, এরকম না। জাস্ট কনসেন্ট্রেশন, যে কনসেন্ট্রেশনে সে কিলিং ইফেক্ট দেয়, সেই কনসেন্ট্রেশনের উপরে আমরা কনসেন্ট্রেশন যত বাড়াইতে থাকবো তত তার দ্বারা ব্যাকটেরিয়াল কিলিং বাড়তে থাকবে প্রপোর্শনেটলি। আর কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলোর ক্ষেত্রে শুধু কনসেন্ট্রেশন অ্যাচিভ করলেই হবে না, সেই কনসেন্ট্রেশনটা টাইম ব্যাপী মেনটেনও করতে হবে। যেমন কোন অ্যান্টিবায়োটিক, যেমন আমরা যদি এই পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের কথাই ধরি, পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক কোনোটা 6 আওয়ারলি, কোনোটা 8 আওয়ারলি দিতে হয়। কারণ হলো তাদের ব্যাকটেরিয়াল কিলিং এর মোডটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। যদি সবসময় টাইম ব্যাপী যদি ওই কনসেন্ট্রেশন মেনটেন করা হয়, তাহলে তার অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট, ব্যাকটেরিয়াল কিলিং ইফেক্ট, ব্যাকটেরিসিডাল ইফেক্ট এটা থাকবে। আর যদি কনসেন্ট্রেশন কমে যায়, সবসময় মেনটেন না করা হয়, তাহলে তার ব্যাকটেরিয়াল কিলিং ইফেক্ট থাকবে না। তো এদেরকে বলা হয় টাইম ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট। আর যার ক্ষেত্রে কনসেন্ট্রেশন প্রপোর্শনেট টু কিলিং অফ ব্যাকটেরিয়া, এটাকে এক্ষেত্রে বলা হয় কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট। তো অ্যামাইনোগ্লাইকোসাইডের ক্ষেত্রে এই মোড অফ ব্যাকটেরিয়াল কিলিং হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট। এর একটা সুবিধা আছে, আমরা পরে আসতেছি। They all exhibit post antibiotic effect. অ্যামাইনোগ্লাইকোসাইড গুলোর পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট আছে। তার মানে হলো একটা অ্যান্টিবায়োটিক অ্যাডমিনিস্ট্রেশন করার পরও ইভেন তার এমবিসি
minimum bactericidal concentration. Another term is MIC, minimum inhibitory concentration. তোমাদের বলা হচ্ছে কিনা জানি না। MIC and MBC এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, শর্ট নোট আসে, জিজ্ঞেস করা হয় পরীক্ষায়। MIC, MBC, PAE. MIC হচ্ছে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, MBC হচ্ছে মিনিমাম ব্যাকটেরিসিডাল কনসেন্ট্রেশন, and PAE হচ্ছে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। PAE পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। তো MIC হচ্ছে যেসব অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল গ্রোথ ইনহিবিশন করে কাজ করে তার ক্ষেত্রে প্রযোজ্য। MIC, the concentration of antibiotic that is required to inhibit growth of bacteria. কোনো ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করার জন্য স্পেসিফিক অ্যান্টিবায়োটিকের মিনিমাম যে কনসেন্ট্রেশন দরকার হয় এটা হচ্ছে ওই ব্যাকটেরিস্ট্যাটিক অ্যান্টিবায়োটিকের MIC। আর ব্যাকটেরিসিডাল অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বলা হয় যে MBC, minimum bactericidal concentration. The concentration of antibiotics that is required to kill bacteria. ব্যাকটেরিয়াকে কিল করার জন্য মিনিমাম যে কনসেন্ট্রেশন দরকার হয় এটা হচ্ছে MBC। তো যেহেতু অ্যামাইনোগ্লাইকোসাইড ব্যাকটেরিসিডাল অ্যান্টিবায়োটিক এর ক্ষেত্রে প্রযোজ্য হবে MBC, মিনিমাম ব্যাকটেরিসিডাল কনসেন্ট্রেশন। আর এই অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিকের অ্যানাদার প্রপার্টি হচ্ছে দে হ্যাভ পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট তার মানে হলো যে অ্যামাইনোগ্লাইকোসাইড MBC মানে মিনিমাম ব্যাকটেরিসিডাল কনসেন্ট্রেশন অ্যাচিভ করলে সে তো অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট দেবে। আবার এটাও দেখা গেছে যে ইভেন আরো কিছু কারণে MBCর নিচে কনসেন্ট্রেশন চলে আসলেও তার অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট কিছু সময় পারসিস্ট করে, কয়েক ঘন্টা পারসিস্ট করে বা কিছু সময় পারসিস্ট করে। এটাকেই বলা হয় পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। এমনি আমরা এ যাবৎ থিওরিটিক্যালি যা জেনে আসছি যে MBC আর MIC এই কনসেন্ট্রেশন অ্যাচিভ করলেই ব্যাকটেরিস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক বা ব্যাকটেরিসিডাল অ্যান্টিবায়োটিক যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট পাবো। কিন্তু অ্যানাদার টার্ম পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট এটা প্রযোজ্য অ্যামাইনোগ্লাইকোসাইডের ক্ষেত্রে যে তাদের কনসেন্ট্রেশন MBCর নিচে নামলেও তারপরও তার অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট পারসিস্ট করে। দিস ইজ পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট বা PAE. Aminoglycosides have narrow therapeutic index. Aminoglycosides have therapeutic index. Therapeutic index narrow হলে এটা সেফ না আনসেফ? Unsafe, sir. হ্যাঁ, Unsafe. থেরাপিউটিক ইন্ডেক্স কত হইতে হবে একটা ড্রাগ সেফ হইতে হলে? মিনিমাম কত হইতে হবে? মোর দেন 1। যদি 1 or লেস হয় তাহলে দিস ড্রাগ ইজ আনসেফ। এজন্য 1 এর উপরে যেটা যত বেশি হবে, যত বেশি থেরাপিউটিক ইন্ডেক্স হবে তত বেশি সেফ। তো এর ক্ষেত্রে অ্যামাইনোগ্লাইকোসাইডস এর থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো, এই জন্য এটা আবার রিস্কি। যেহেতু ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স এই জন্য অ্যাকচুয়ালি আমাদের দেশে যদি এটা কম হয়, অ্যাকচুয়ালি যেটা দরকার কাউকে অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক দিলে তার থেরাপিউটিক ড্রাগ মনিটরিং করার নিয়ম। তার মানে হলো টাইম টু টাইম তার প্লাজমাতে এই অ্যান্টিবায়োটিকের অ্যামাইনোগ্লাইকোসাইডের কনসেন্ট্রেশন মেজার করে করে দেখতে হয় টাইম টু টাইম, মানে মনিটর করতে হয় তার কনসেন্ট্রেশন, থেরাপিউটিক ড্রাগ মনিটরিং। কারণ ডোজ বেশি হয়ে গেলে, কনসেন্ট্রেশন বেশি হয়ে গেলে তার টক্সিসিটির চান্স, যেহেতু ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স। ইভেন তাদের এইসব পেশেন্টদের রেনাল ফাংশন মনিটর করতে হয়, তার প্লাজমাতে কনসেন্ট্রেশন মনিটর করতে হয়। আর থেরাপি যত শর্ট ডিউরেশনের দেওয়া যায় অ্যামাইনোগ্লাইকোসাইডের ক্ষেত্রে, যেহেতু ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, আবার এটা নেফ্রোটক্সিসিটিও আছে। আমরা অ্যাডভার্স ইফেক্ট সামনে বলতেছি। নেফ্রোটক্সিসিটি করে, অটোটক্সিসিটি করে, ভেস্টিবুলার টক্সিসিটি করে, নিউরোমাসকুলার ব্লকিং ইফেক্ট আছে। এই কারণে যত শর্ট ডিউরেশনের থেরাপি দেওয়া যায়, ইউজুয়ালি 3 দিন 5 দিন দিয়ে শেষ করার
নিয়ম অ্যামিনোগ্লাইকোসাইডের। তাহলে যেহেতু ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগ, তাদের টক্সিসিটি অনেক, নেফ্রোটক্সিসিটি, অটোটক্সিসিটি, ভেস্টিবুলোটক্সিসিটি, নিউরোমাস্কুলার ব্লকেজ, ইভেন হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন হতে পারে। এই জন্য কাউকে অ্যামিনোগ্লাইকোসাইড প্রেসক্রাইব করলে নিয়ম হলো থেরাপিউটিক ড্রাগ কনসেন্ট্রেশন মনিটরিং করতে হয়, রেনাল ফাংশন মনিটর করতে হয়, এবং লিমিটেশন অফ ডিউরেশন অফ থেরাপি অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। এ পর্যন্ত যতগুলো ডিসকাশন করা হলো, একেবারে ডেফিনেশন থেকে শুরু করে তার ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোকাইনেটিক্স, কেমিক্যাল স্ট্রাকচার, অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট, লাস্টলি অ্যাডভার্স ইফেক্ট, টক্সিসিটি, সবকিছু এই সবই কিন্তু, তারপরে তার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ, সলিউবিলিটি প্রপার্টিজ, ডিস্ট্রিবিউশন, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা বললাম যে ওরালি দিলে অ্যাবজর্পশন হয় না, যেহেতু ওয়াটার সলিউবল, নট লিপিড সলিউবল। সব কিছুই আসবে কমন প্রপার্টিজ অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস এর মধ্যে, যা যা আমরা ডিসকাশন করলাম। কোন ধরনের ব্যাকটেরিয়ার এগেনস্টে মোস্টলি ইফেক্টিভ? আমরা বললাম তারা ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক, এবং তারা মেইনলি ইফেক্টিভ এগেনস্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আবার অ্যারোবিক না অ্যানারোবিক, কোন ধরনের ব্যাকটেরিয়া এগেনস্টে তারা ইফেক্টিভ, অ্যারোবিক নাকি অ্যানারোবিক? এটাও অনেকে জিজ্ঞেস করেন। আমরা যা ডিসকাশন করছি এ পর্যন্ত, তার বেসিসে তোমরা বলো দেখি যে অ্যামাইনোগ্লাইকোসাইড কোন ধরনের ব্যাকটেরিয়ার এগেনস্টে ইফেক্টিভ, অ্যারোবিক নাকি অ্যানারোবিক? অ্যারোবিক নাকি অ্যানারোবিক? অ্যারোবিক। হয় অ্যারোবিক, কেন তারা ইফেক্টিভ না? তারা ইফেক্টিভ এগেনস্ট অ্যারোবিক। মেকানিজম অফ অ্যাকশনের প্রথম দিকে কথাটা বলা হয়ে গেছে। মেকানিজমে যে আউটার মেমব্রেন ক্রস করে তারা পোরিন চ্যানেল দিয়ে বাই প্যাসিভ ডিফিউশন, এরপরে ইনার মেমব্রেন, সেল মেমব্রেন ক্রস করে সাইটোপ্লাজমে পৌঁছতে তাদেরকে একটা অক্সিজেন ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস ইউটিলাইজ করতে হয়। তাহলে ওটা হলো কিন্তু অক্সিজেন ডিপেন্ডেন্ট প্রসেস। তো যেখানে এই অক্সিজেন ডিপেন্ডেন্ট প্রসেস আছে, তার মানে সেখানে অক্সিজেনের প্রেজেন্স থাকতে হবে। তো যদি অক্সিজেনের ইউটিলাইজেশনের মেকানিজম যদি না থাকে কারো, তো সেখানে তো অ্যাক্টিভ ট্রান্সপোর্টও থাকবে না, ওই দিক দিয়ে অ্যামিনোগ্লাইকোসাইড ব্যাকটেরিয়াল, এর জন্য তারা অ্যারোবিক ব্যাকটেরিয়া, অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এগেনস্ট ইফেক্টিভ, নট ইফেক্টিভ এগেনস্ট অ্যানারোবিক অর্গানিজম। তাহলে রিটেনের জন্য অ্যান্ড অলসো ফর ভাইভা তোমরা এই কোশ্চেনটা খুব সুন্দর করে প্রিপেয়ার করে রাখবে, যে ডিসক্রাইব দ্য কমন প্রপার্টিজ অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস। এর মধ্যে সব কথাই এসে যাবে, একের শুরু থেকে মোটামুটি সব কথাই এর মধ্যে, যা ডিসকাস করলাম সবই। এবারে আসো, এই অ্যামাইনোগ্লাইকোসাইডের রিলেশনে রিসেন্টলি একটা কনসেপ্ট আসছে, যেটা এই গত কয়েক বছরের ধারণা, এর আগে এটা ছিল না। সেটা হলো রুটিনলি, ট্রেডিশনালি বহুকাল থেকে অ্যামাইনোগ্লাইকোসাইডস অ্যাডমিনিস্ট্রেশন করা হয় ইউজুয়ালি ইন ফ্রিকোয়েন্সি অফ 3 times ডেইলি ডোজ। এইভাবে প্যারেন্টারালি তো দেয়াই হয়, আর ডোজ ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশনটা ইউজুয়ালি 8 hourly, এইভাবে বহুকাল থেকে দিয়ে আসা হচ্ছে। এই কয়েক বছর হলো একটা কনসেপ্ট আসছে, সেটা হলো যেহেতু আমরা এই যে অ্যামাইনোগ্লাইকোসাইডের কিছু প্রপার্টিজ বললাম, যেমন তারা হলো ব্যাকটেরিসাইডাল, তার মানে তারা ব্যাকটেরিয়াকে কিল করে, আর তাদের ব্যাকটেরিসাইডাল আর ব্যাকটেরিয়াল কিলিং এর মোডটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট। তার মানে কনসেন্ট্রেশন যত আমরা বাড়াবো, প্রপোর্শনেটলি ব্যাকটেরিয়াল কিলিংও বাড়বে। আরেকটা প্রপার্টি আমরা দেখলাম যে দে হ্যাভ পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। তার মানে হলো যখন এটাকে অ্যাডমিনিস্ট্রেশন করা হবে, এটার অ্যাডমিনিস্ট্রেশনের পরে তো পিক কনসেন্ট্রেশন অ্যাচিভ করবে, এমবিসি অ্যাচিভ করে উপরে চলে যাবে অনেক বেশি কনসেন্ট্রেশন। এরপরে যখন ফল করতে থাকবে, ফল করতে করতে ইভেন এমবিসির নিচে নামলেও এরপরও অনেক সময়, অনেকক্ষণ পর্যন্ত এটার অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট পারসিস্ট করে। এটা হচ্ছে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট।
এইসব প্রপার্টি থাকার কারণে যেহেতু ব্যাকটেরিসাইডাল, তাদের মোড অফ ব্যাকটেরিয়াল কিলিং হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং, আর আবার তাদের পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টও আছে। এই কারণে এই একটা কনসেপ্ট আসছে, সেটা হলো যে যদি অ্যামাইনো গ্লাইকোসাইডসকে আমরা সিঙ্গেল হাই ডোজ হিসেবে যদি দেই, তাহলেও আমরা এই ওই ওই সেম ডোজকে 3 বেলা ভাগ করে এইটা অনলি দিয়ে যেরকম অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট পাবো, আমরা পুরো ডোজকে একটা সিঙ্গেল ডোজ করে আমরা যদি দেই, তাহলে আমরা সিমিলার অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট পাবো। বরং আমরা কিছু সুবিধা পাবো, সেটা হলো যে অ্যাট এ টাইম হাই ডোজ দিয়ে, যেহেতু তাদের কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট, অ্যাট এ টাইম যদি আমরা ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াকে কিল করে ফেলতে পারি, তাহলে তো অন্য টাইম পেশেন্টের প্লাজমাকে অ্যামিনোগ্লাইকোসাইডের কনসেন্ট্রেশন থেকে আমরা ফ্রি রাখতে পারবো, যার ফলে তার টক্সিসিটি, তার অ্যাডভার্স ইফেক্ট, যেহেতু এটা লো থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগ, এর এক্সপোজারে ইন্ডিভিজুয়ালকে আমরা বেশি সময় রাখার প্রয়োজন হবে না। এই সব থেকেই, এক্সপ্লেনেশন থেকেই এই কনসেপ্টটা এস্টাবলিশড হয়েছে যে অ্যামিনোগ্লাইকোসাইডস ক্যান বি গিভেন অ্যাজ সিঙ্গেল হাই ডোজ or extended interval administration of high dose অ্যামিনোগ্লাইকোসাইড। লং ইন্টারভ্যালে, তার মানে ওই একই কথা, লং ইন্টারভ্যাল অথবা ওয়ান্স ডেইলি ডোজিং, কিন্তু ডোজটা আমরা দেবো অনেক বেশি। 3 বেলা ভাগ করে যা দেওয়া হয়তো অ্যাট এ টাইম সিঙ্গেল ডোজে তাই দেওয়া হবে। এটা অনেক সময় রিটেনে আসতে পারে যে ডিসকাস হাই ডোজ extended interval or high dose once daily administration of aminoglycoside. Discuss high dose extended interval or high dose once daily administration of aminoglycoside. Explanation এ এই তিনটে কথা এক্সপ্লেন করে দিতে হবে যে যেহেতু তারা ব্যাকটেরিসাইডাল, তাদের ব্যাকটেরিসাইডাল আর ব্যাকটেরিয়াল কিলিং এর মোডটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। তার মানে কনসেন্ট্রেশন যত বাড়াবো, ব্যাকটেরিয়াল কিলিংও তত বাড়বে। অ্যাট এ টাইম আমরা এই জন্য হাই ডোজ দিয়ে আমরা ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াকে কিল করে ফেলতে পারবো। আবার তার পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টও আছে। তো যদি অ্যাট এ টাইম একটা কনসেন্ট্রেশন, ম্যাসিভ কনসেন্ট্রেশন আমরা দিয়ে দিলাম, তো এরপরে কমতে কমতে যা থাকবে, বাকি টাইম আর আমাদের আলাদা অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজন হবে না, যেহেতু তার পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টও আছে। এই জন্য যদি অ্যামিনোগ্লাইকোসাইড হাই ডোজে ওয়ান্স ডেইলি ডোজে দেওয়া হয় বা এক্সটেন্ডেড ইন্টারভ্যালে দেওয়া হয়, তারপরও সেম ইফেক্টিভ অ্যাজ 3 times daily administration. এবার একটু বলি, যদি এটা একটু তোমাদের ক্লিনিক্যালি চলে যায়, তারপরও অনেক সময় মানে অ্যামিনোগ্লাইকোসাইড ড্রাগটার একটা বেসিক কথা সবাই এটা মনে রাখে, অনেক সময় যে জিজ্ঞেস করতে করতে করে ফেলতে পারে যে অ্যামিনোগ্লাইকোসাইডের ডোজটা কিরকম। সিম্পলি মনে রাখতে পারো যে 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে। তো আগে এটাকেই 2 বেলা 3 বেলা ভাগ করে দেওয়া হয়তো, এখনো দেওয়া হয়, মানে সিঙ্গেল ডোজের প্র্যাকটিসটা এখনো পুরোপুরি আসে না আমাদের দেশে আর কি। 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে। এবং থেরাপি আমি আগে বলেছি যে 3 থেকে 5 দিনের মধ্যে লিমিটেড রাখার চেষ্টা করতে হবে। আর কাউকে অ্যামিনোগ্লাইকোসাইড দিলেই তার নিয়ম হলো তার রুটিনলি থেরাপিউটিক ড্রাগ কনসেন্ট্রেশন মনিটরিং করতে হয়, TDM, থেরাপিউটিক ড্রাগ মনিটরিং, TDM। আর রেনাল ফাংশন মনিটর করতে হয়। আর থেরাপি যত শর্ট দেওয়া যায় 3 থেকে 5 দিনের মধ্যে লিমিটেড রাখার চেষ্টা করতে হয়। কারো যদি আগে থেকে রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে, রেনাল ফেইলুর থাকে, তার ক্ষেত্রে আসলে ইউজুয়ালি কন্ট্রাইন্ডিকেটেড বলা হয়। আর মাইল্ড রেনাল ইনসাফিসিয়েন্সি থাকলে যদি একান্ত প্রয়োজন হয় দিলেও এটা ডোজ অ্যাডজাস্ট করে দিতে হবে, ডোজ কমিয়ে দিতে হবে। এবারে অ্যাডভার্স, যদিও আমি কমন প্রপার্টিজের ভেতরে বলেই ফেলেছি, তারপরে একটু বলি আর একটু বলি, সেটা হলো অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস। অ্যামাইনোগ্লাইকোসাইডস এর কমন প্রপার্টিজ যেমন জিজ্ঞেস করা হয় ইনভেরিয়েবলি, পরীক্ষায় আসে, কমন অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস এটাও কিন্তু ইনভেরিয়েবলি জানতে চাওয়া হয়, এটা ভুললে চলবে না।
adverse effects of aminoglycosides or common adverse effects of aminoglycosides. Number 1, nephrotoxicity. Number 2, ototoxicity and vestibulotoxicity. Number 3, neuromuscular blockage. Number 4, hypersensitivity reaction and others. Number 1, nephrotoxicity. Number 2, ototoxicity and vestibulotoxicity. Number 3, neuromuscular blockage. Number 4, hypersensitivity reaction and others. তো আমরা ডিফারেন্ট অ্যামাইনোগ্লাইকোসাইডস এর নাম আমরা দেখেছি, এগুলো হলো কমন বলা হলো, ইন জেনারেল বলা হলো যেগুলো অ্যাডভার্স ইফেক্ট। তো কোন মেম্বারের আবার কোনটা অ্যাডভার্স ইফেক্ট বেশি হয়, যেমন স্ট্রেপ্টোমাইসিন অ্যান্ড জেন্টামাইসিন। স্ট্রেপ্টোমাইসিন অ্যান্ড জেন্টামাইসিন এরা কিন্তু মেইনলি ভেস্টিবুলোটক্সিক। এজন্য স্ট্রেপ্টোমাইসিন অ্যান্ড জেন্টামাইসিনের ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্ট, এটা নেফ্রোটক্সিসিটিও হয়, আবার এই ভেস্টিবুলোটক্সিসিটি বেশি হয়। এজন্য ভার্টাইগো ডিজিনেস এটা কমন স্ট্রেপ্টোমাইসিন জেন্টামাইসিনের ক্ষেত্রে। আবার নিওমাইসিন, টব্রামাইসিন, জেন্টামাইসিন এগুলো মেইনলি নেফ্রোটক্সিক। নিওমাইসিন, টব্রামাইসিন, জেন্টামাইসিন এগুলো মেইনলি নেফ্রোটক্সিক। নিওমাইসিন, ক্যানামাইসিন, অ্যামিকাসিন এগুলো মেইনলি অটোটক্সিক। তাহলে অল অ্যামাইনোগ্লাইকোসাইডস আর নেফ্রোটক্সিক অ্যান্ড অটোটক্সিক। অল অ্যামাইনোগ্লাইকোসাইডস আর নেফ্রোটক্সিক অ্যান্ড অটোটক্সিক। তার মধ্যে স্ট্রেপ্টোমাইসিন অ্যান্ড জেন্টামাইসিন এগুলো আবার মেইনলি ভেস্টিবুলোটক্সিক। নিওমাইসিন, ক্যানামাইসিন, অ্যামিকাসিন এগুলো মেইনলি অটোটক্সিক। আর নিওমাইসিন, টব্রামাইসিন, জেন্টামাইসিন এগুলো মেইনলি নেফ্রোটক্সিক। তো টক্সিসিটির চান্স বেড়ে যায় যদি থেরাপি একটু বেশি টাইম দেওয়া হয়। 5 দিনের বেশি যদি দেওয়া হয় তাহলে টক্সিসিটির চান্স বেড়ে যায়। যদি হাই ডোজ দেওয়া হয় বেশি সময় ধরে, টক্সিসিটির চান্স বেড়ে যায়। এল্ডারলি ইন্ডিভিজুয়াল, এল্ডারলি পেশেন্ট তাদের ক্ষেত্রে অ্যামাইনোগ্লাইকোসাইডের টক্সিসিটির চান্স বেশি। আর যাদের রেনাল ইনসাফিসিয়েন্সি আছে তাদের ক্ষেত্রেও অ্যামাইনোগ্লাইকোসাইডের টক্সিসিটি আর অ্যাডভার্স ইফেক্ট ডেভেলপ করার চান্স বেশি। তো যেহেতু আমরা বলতেছি নেফ্রোটক্সিসিটি, এটা হচ্ছে একটা সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট অফ অল অ্যামাইনোগ্লাইকোসাইডস। এই জন্য অ্যামাইনোগ্লাইকোসাইড কাউকে অ্যাডমিনিস্ট্রেশন করলে এটা খেয়াল করতে হবে যে সে অন্য এমন কোনো ড্রাগ নেয় কিনা যেটার কারণে তার নেফ্রোটক্সিসিটির চান্স বেড়ে যেতে পারে। যেমন কেউ যদি লুপ ডায়রেটিক ইউজ করে সাথে সাথে অ্যামাইনোগ্লাইকোসাইড ইউজ করে তাহলে কিন্তু তার নেফ্রোটক্সিসিটির চান্স আরো বেড়ে যাবে। কিংবা যেসব অ্যান্টিমাইক্রোবিয়াল নেফ্রোটক্সিক তারা নিজেরাও, তাদের সাথে আবার অ্যামাইনোগ্লাইকোসাইডও অ্যাডমিনিস্ট্রেশন যদি করা হয় তাহলে নেফ্রোটক্সিসিটির চান্স আরো বেড়ে যাবে। যেমন ভ্যানকোমাইসিনও একটা নেফ্রোটক্সিক ড্রাগ। অ্যাম্ফোটেরিসিন বি এটা একটা নেফ্রোটক্সিক ড্রাগ। তো এগুলোর পাশাপাশি যদি অ্যামাইনোগ্লাইকোসাইড দেওয়া হয় তাহলে নেফ্রোটক্সিসিটির চান্স অনেক বেড়ে যাবে। এই জন্য কনকারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ লুপ ডায়রেটিক, অ্যাম্ফোটেরিসিন বি আর ভ্যানকোমাইসিন এটা অ্যাভয়েড করতে হবে। এরপরে অটোটক্সিসিটি হয়ে গেলে তার ডেফনেস ডেভেলপ করতে পারে, আর ভেস্টিবুলার টক্সিসিটির কারণে তার ভার্টাইগো ডিজিনেস এইসব ডেভেলপ করতে পারে। নেক্সট অ্যাডভার্স হচ্ছে নিউরোমাসকুলার ব্লকেট। তো যদি অ্যামাইনোগ্লাইকোসাইড র্যাপিডলি ইন্টারভেনাসলি অ্যাডমিনিস্ট্রেশন করা হয় এবং সেটা হাই ডোজে অ্যাডমিনিস্ট্রেশন করা হয় তাহলে তার নিউরোমাসকুলার ব্লকিং ইফেক্ট হয় এর কারণে। এবং এই কারণে অ্যামাইনোগ্লাইকোসাইড দেওয়ার কারণে যার আগে থেকেই কোনো নিউরোমাসকুলার প্রবলেম আছে তার কিন্তু ওই নিউরোমাসকুলার ডিজিজ আর ডিসঅর্ডারের সিমটম এটা অ্যাগ্রাভেট করতে পারে। যেমন কারো যদি মাইস্থেনিয়া গ্র্যাভিস থাকে তার ক্ষেত্রে বলা হয় যে অ্যামাইনোগ্লাইকোসাইড বেটার টু অ্যাভয়েড, ইভেন অনেক সময় বলা হয় যে কন্ট্রাইন্ডিকেটেড। কারণ মাইস্থেনিয়া গ্র্যাভিসে এমনিতেই তার নিউরোমাসকুলার ব্লকিং, নিউরোমাসকুলার ডিসঅর্ডার, তার নিউরোমাসকুলার ট্রান্সমিশন প্রবলেম। তো অ্যামাইনোগ্লাইকোসাইড নিজেও আবার নিউরোমাসকুলার ব্লকিং ইফেক্ট দেয়। তো এই জন্য মাইস্থেনিয়ার পেশেন্টকে অ্যামাইনোগ্লাইকোসাইড দিলে তার নিউরোমাসকুলার ব্লকিং ইফেক্ট এটা আরো বেড়ে যাবে।
এই জন্য কারো মায়াস্থেনিয়া গ্রেভিস থাকলে তার অ্যামাইনোগ্লাইক অ্যাসিড দেওয়া রিস্কি। আবার নিউরোমাস্কুলার ব্লকেজ এই ইফেক্ট আরো বেড়ে যেতে পারে যদি পাশাপাশি পেশেন্ট আদার ড্রাগ যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করে বা কারো যদি হাইপোম্যাগনেসিয়ামিয়া থাকে তাহলে তার নিউরোমাস্কুলার ব্লকিং ইফেক্ট এটা আরো বেড়ে যেতে পারে। এজন্য কাউকে অ্যামাইনোগ্লাইকোসাইড দিলে দেখতে হবে যে তার নিউরোমাস্কুলার ডিসঅর্ডার আছে কিনা, থাকলে দেওয়া যাবে না। সে এর পাশাপাশি তাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া যাবে না। আর হাইপোম্যাগনেসিয়ামিয়া আছে কিনা এটা দেখতে হবে। হাইপোম্যাগনেসিয়া থাকলেও দেওয়া যাবে, তার নিউরোমাস্কুলার ব্লকিং আরো বেড়ে যাবে। এবারে আসেন আমরা ইউজেস অর ইন্ডিকেশনস অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস ইন জেনারেল। আমরা এখানে আলাদা করতেছি না গ্রুপ মেম্বারগুলোকে, ইন জেনারেল বলি। ক্লিনিক্যাল ইউজেস অর ইন্ডিকেশনস অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস। নাম্বার 1, আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট কার এগেইনস্টে মোস্টলি সেটা অনেক আগে বললাম, ওই কথাটাই ইন্ডিকেশনের শুরুতেই নিয়ে আসি যে গ্রাম নেগেটিভ ব্যাসিলারি ইনফেকশনস। তাহলে ক্লিনিক্যাল ইউজেস অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস এর শুরুতেই কথা হলো গ্রাম নেগেটিভ ব্যাসিলারি ইনফেকশনস। গ্রাম নেগেটিভ ব্যাসিলাস দিয়ে যেসব ইনফেকশন হয় সেই ক্ষেত্রে অ্যামাইনোগ্লাইকোসাইড, যেমন গ্রাম নেগেটিভ ব্যাসিলাস দিয়ে সেপ্টিসেমিয়া হতে পারে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল ইনফেকশন, পেলভিক ইনফেকশন, রেনাল ইনফেকশন, এগুলো হতে পারে। তো এই ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে জেন্টামাইসিন। নাওএডেজ জেন্টামাইসিনের অল্টারনেটিভ হিসেবে অ্যামিকাসিন ইউজ করা হয় অনেক সময়। অনেক ক্ষেত্রে মনে করা হয় জেন্টামাইসিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই জন্য অনেক অল্টারনেটিভ অ্যামিকাসিন ইউজ করা হয়। তো গ্রাম নেগেটিভ ব্যাসিলার ইনফেকশন, এখানে অ্যাবডোমিনাল ইনফেকশন, সেপসিস, পেলভিক ইনফেকশন, সেপ্টিসেমিয়া, এগুলোতে ইউজ করা হয় জেন্টামাইসিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। নাম্বার 2 ইন্ডিকেশন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। তো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বা ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিসে কখনোই অ্যামাইনোগ্লাইকোসাইড সিঙ্গেল ড্রাগ হিসেবে ইউজ হয় না, এটা হয় ইন কম্বিনেশন উইথ বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স। পেনিসিলিনের সঙ্গে ইউজুয়ালি ইন কম্বিনেশন এটা ইউজ করা হয় ফর ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস অর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তাহলে নাম্বার 1 গ্রাম নেগেটিভ ব্যাসিলার ইনফেকশন, নাম্বার 2 ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস অর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ইন কম্বিনেশন উইথ বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। নাম্বার 3 আদার ইউজেস, আদার ইন্ডিকেশনস, আদার ইনফেকশনস, যেমন ব্রুসেলোসিস, টুলারেমিয়া, প্লেগ, brucellosis, plague, tularemia, and a specific and important infection that is tuberculosis. Tuberculosis এর ক্ষেত্রে ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগের মধ্যে কিন্তু এই স্ট্রেপ্টোমাইসিন ইনক্লুডেড। এটা ক্যাটাগরি 2 ট্রিটমেন্ট অফ টিবিতে ইউজ হয়। তাহলে আদার ইনফেকশনের মধ্যে টিউবারকুলোসিস, ব্রুসেলোসিস, প্লেগ, টুলারেমিয়া, এগুলো আমরা বললাম এতক্ষণ সিস্টেমিক ইউজ। অ্যামাইনোগ্লাইকোসাইড টপিক্যালি ইউজ করা যেতে পারে। নিওমাইসিন, জেন্টামাইসিন, টব্রামাইসিন, ফ্যামিসিটিন, এগুলো সিস্টেমিক্যালি ইউজ করলে তারা হাইলি টক্সিক, এজন্য কখনোই এগুলো সিস্টেমিক্যালি ইউজ করা হয় না, এগুলো ইউজ করা হয় টপিক্যালি। নিওমাইসিন, টব্রামাইসিন, ফ্যামিসিটিন টপিক্যালি ইউজ করা হয়, যেমন এই টব্রামাইসিন এটা টপিক্যালি ক্রিম অর অয়েন্টমেন্ট হিসেবে আইতে ইউজ হয়। জেন্টামাইসিন ড্রপ হিসেবে আই ড্রপ, এয়ার ড্রপ হিসেবে ইউজ হয়। আবার নিওমাইসিন, ফ্যামিসিটিন সাধারণত স্কিন প্রিপারেশনগুলোতে টপিক্যালি অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে স্কিন প্রিপারেশনে নিওমাইসিন ইউজ করা হয়, জেন্টামাইসিনও ইউজ করা হয়। Another type of use of aminoglycoside, that is use of tobramycin in inhaled route. Inhalation route এ একটা aminoglycoside ইউজ করা হয় একটা ডিজিজ ম্যানেজ করার জন্য, ট্রিট করার জন্য। সেটা হচ্ছে এক্সাজারবেশন, ইনফেক্টিভ এক্সাজারবেশন অফ সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস একটা জেনেটিক ডিজিজ।
এটা বডির বিভিন্ন সিস্টেম ইনভলভ হতে পারে, তার মধ্যে লাংস, পালমোনারি সিস্টেম মোস্ট সিগনিফিকেন্টলি ইনভলভ, সিস্টিক ফাইব্রোসিস। এবং এইসব পেশেন্টের যে ক্রনিক প্রবলেম থেকেই যায়, এই কারণে মাঝে মাঝে তাদের এই ডিজিজের ইনফেক্টিভ এক্সাজারবেশন হয়। ইনফেক্টিভ এক্সাজারবেশন যেসব অর্গানিজম দিয়ে হয় তার মধ্যে সিউডোমোনাস এটা কমন। এজন্য সিউডোমোনাস যেহেতু একটা গ্রাম নেগেটিভ অর্গানিজম, তো এটাকে ট্রিট করার জন্য সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্টের ক্ষেত্রে ইনফেকশন কন্ট্রোল করার জন্য ইনহেল রুটে টব্রামাইসিন ইউজ করা হয়। ইনহেল ইউজ অফ টব্রামাইসিন টু ট্রিট infective exacerbation of cystic fibrosis. আচ্ছা, এবারে ইউজ বলে ফেললাম, এবারে বলো দেখি কন্ট্রাইন্ডিকেশন অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস। যা ডিসকাশন করা হয়েছে তার নলেজ থেকে বলো দেখি অ্যামাইনোগ্লাইকোসাইডস কোথায় ইউজ করা যাবে না? রেনাল ফেলিওরে, renal disease, রেনাল ফেলিয়ার ইউজ করা যাবে না। আর কোথায়? মায়াস্থেনিয়া গ্রেভিস ইউজ করা যাবে না। গুড। আর কোথায়? প্রেগন্যান্সিতে, নার্ভাস সিস্টেমে মানে কোনো ইউজ করা যাবে না। প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে স্যার, হ্যাঁ, ফিটাল, যেহেতু প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে যায় স্যার। হ্যাঁ, ফার্স্ট কথা হলো যেহেতু আমরা কমন প্রপার্টিজের মধ্যে বলেছি যে অ্যামাইনোগ্লাইকোসাইডস ক্রস প্লাসেন্টার ব্যারিয়ার, যেহেতু প্লাসেন্টার ব্যারিয়ার ক্রস করে যায় তার মানে ফিটাল সার্কুলেশনে চলে যাবে, তো ফিটাল টক্সিসিটি হবে। ফিটাল স্পেশালি যে টক্সিসিটিটা বেশি সিগনিফিকেন্ট এখানে, যে ফিটাল 8 ক্রেনিয়াল নার্ভ ড্যামেজ, ফিটাল অডিটরি নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে কন্ট্রাইন্ডিকেশনস অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস আর নাম্বার 1 প্রেগন্যান্সি, নাম্বার 2 রেনাল ফেলিওর, নাম্বার 3 মাইস্থেনিয়া গ্রেভিস, নাম্বার 4 বললে বলা যেতে পারে হ্যাভিং হিস্ট্রি অফ hypersensitivity to any member of aminoglycoside. অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের যে কোনো ড্রাগে যদি আগে কখনো হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন দেখা দিয়ে থাকে, যদি হিস্ট্রি থাকে, তাহলে তার জন্য এটা কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে কন্ট্রাইন্ডিকেশনস অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস আর প্রেগন্যান্সি, renal failure, myasthenia gravis, and hypersensitivity reaction. Having history of hypersensitivity reaction to any group, any drug of this group, aminoglycosides. আচ্ছা, তোমাদের ইফেক্টস অফ কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক্স এটা কি বলা হয়েছে? ইফেক্টস অফ কম্বিনেশন অফ ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক্স, এটা তোমাদের কিছুটা মাইক্রোবায়োলজিতেও পড়ার কথা অবশ্য। তোমাদের আইডিয়া আছে অ্যান্টিবায়োটিক কম্বিনেশন করলে কি কি ধরনের ইফেক্ট হতে পারে? অ্যান্টিবায়োটিক কম্বিনেশন করা কি ভালো না খারাপ সেটা আগে বলো। আমরা যে অনেক সময় অ্যান্টিবায়োটিক কম্বিনেশন করে দেই, এটা কি ভালোর জন্য দেই না খারাপের জন্য দেই? স্যার কারোদের ভালো জন্য, কারোদের খারাপ। ভালোর জন্য কি কি ভালো হতে পারে সেটা বলো দেখি। রেজিস্ট্যান্স হবে না। এগুলো ছড়ানো ছিটানো ভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বলা হয়ে গেছে, তাই না? ওটা তোমাদের একটু সাজায় মনে রাখতে হবে। অ্যান্টিবায়োটিক কম্বিনেশন করলে কি কি সুবিধা পাওয়া যেতে পারে? রেজিস্ট্যান্স কম হবে স্যার, পোটেনশিয়েশন হবে, যে রেজিস্ট্যান্স এর চান্স কমে যাবে, তাই না? আমরা কম্বিনেশনের মাধ্যমে ইফেক্টিভলি ব্যাকটেরিয়াকে ইরাডিকেট করতে পারলে রেজিস্ট্যান্স এর সুযোগ আর থাকবে না। ঠিক আছে, আর কি? পোটেনশিয়েশন স্যার। এই যে আজকের যে ক্লাসটার মধ্যে একটা ডিসকাশন হয়তো একটা পেনিট্রেশন স্যার, পেনিট্রেশন সেটাকে আমরা কি ইফেক্ট বললাম? সিনার্জিস্টিক ইফেক্ট। ঠিক আছে, তাহলে 8 নাম্বার সুবিধায় কিন্তু এটাই বলা হয় যে অ্যান্টিবায়োটিক কম্বিনেশন আমরা অনেক ক্ষেত্রে দেই, এটা হলো ইন্টেনশনালি টু অ্যাচিভ সিনার্জিস্টিক ইফেক্ট।
সিনার্জিস্টিক ইফেক্ট পাওয়ার জন্য, টু অবটেইন সিনার্জিস্টিক ইফেক্ট। এছাড়া তোমরা যেটা বললে, হ্যাঁ, রেজিস্ট্যান্সের চান্সকে কমিয়ে দেওয়ার জন্য বা ওভারকাম করার জন্য, ঠিক আছে। আর কি সুবিধা হতে পারে? আর একটা সুবিধা হতে পারে, স্যার Load ব্যাকটেরিয়ার speed. লোড বেশি হলে তো সেটা effective বেশি হবে। হ্যাঁ বলো, কি বলছো? ব্যাকটেরিয়ার লোড যদি বেশি হয় তাহলে তো সেটা মানে ইফেক্টিভ হবে বেশি। আচ্ছা, ব্যাকটেরিয়াল লোড, ওটা একই কথা, ওটা সিনার্জিস্টিক ইফেক্টের মধ্যে আসে। ওটা অ্যানাদার বেনিফিট হচ্ছে যে কিছু কিছু ড্রাগ আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ আছে যেগুলোর টক্সিসিটি অনেক বেশি। তো সিঙ্গলি আমাদের টার্গেট অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট পাইতে গেলে ওই সিঙ্গেল ড্রাগের যে কনসেন্ট্রেশন দরকার হয় সেই ড্রাগে ওটার টক্সিসিটি ডেভেলপ করে। এজন্য আমরা ওইটাকে অত বেশি কনসেন্ট্রেশনে না দিয়ে ওটা দিলাম কম কনসেন্ট্রেশনে, ইন কম্বিনেশন অ্যানাদার অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাড করে দিলাম, তাহলে ওইটার টক্সিসিটি থেকেও আমরা পেশেন্টকে এসকেপ করতে পারলাম। আবার সিনার্জিস্টিক ইফেক্ট দিয়ে আমরা আমাদের টার্গেট অ্যান্টিমাইক্রোবিয়াল ইফেক্ট সেটাও পেয়ে গেলাম। যেমন একটু আগে আমরা বলেছি যে অ্যাম্ফোটারিসিন বি, এটা একটা অ্যান্টিমাইকোটিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। তো এটা খুবই Cytosine, flucytosine. সঙ্গে ফ্লুসাইটোসিন, এই ড্রাগটা, এই অ্যান্টিফাঙ্গাল ড্রাগটা কম্বিনেশনে দিলে আমরা সিনার্জিক ইফেক্ট পেয়ে যাই। আবার ওই অ্যাম্ফোটারিসিন বির যে নেফ্রোটক্সিক ইফেক্ট, সিস্টেমিক টক্সিক ইফেক্ট, এটা থেকেও আমরা পেশেন্টকে এসকেপ করতে পারি। তাহলে এগুলো হলো সুবিধা। আচ্ছা, আরো হলো যে টক্সিক ড্রাগের আমরা ডোজ কমাইতে পারলাম, কমিয়ে অ্যাডভার্স ইফেক্ট থেকে এসকেপ করতে পারলাম, এগুলো সুবিধা। তাহলে একটা হলো সিনার্জিক ইফেক্ট পাইলাম, রেজিস্ট্যান্সের চান্স কমিয়ে দিতে পারলাম, আর হলো টক্সিক আর অ্যাডভার্স ইফেক্ট যেসব ড্রাগের অনেক বেশি তাদের সাথে আরেকটা অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাড করে দিয়ে, কম্বিনেশন করে দিয়ে আমরা ওই টক্সিক আর অ্যাডভার্স ইফেক্ট থেকে এসকেপ করতে পারলাম। আর কম্বিনেশন করলে ইন্ডিভিজুয়াল অ্যান্টিবায়োটিকের ডোজ কম ডোজে আমাদের টার্গেট অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট আমরা অ্যাচিভ করতে পারবো। এই হচ্ছে সব সুবিধা। আর অসুবিধা কোন ক্ষেত্রে কি? কম্বিনেশন করলে কি সমস্যা হতে পারে, কোন ক্ষেত্রে, কি ধরনের? বলো কি হতে পারে? উল্টা কি? উল্টা সিনার্জিস্টিক ইফেক্টের উল্টা কি হবে? এমন হতে পারে যে অ্যান্টিবায়োটিক দুটো, একটা দিলাম সাথে আরেকটা দিলাম, আলটিমেটলি একটা আরেকটার ইফেক্ট অ্যান্টাগোনাইজ করে, এটাও হতে পারে। তাহলে এটা হলো অ্যান্টাগনিস্টিক ইফেক্ট, অ্যান্টিবায়োটিক অ্যান্টাগনিজমও হতে পারে। যেমন সিনার্জিজম হতে পারে, সিনার্জিস্টিক ইফেক্ট কম্বিনেশনের কারণে, আবার কম্বিনেশনের কারণে অ্যান্টাগনিস্টিক ইফেক্টও হতে পারে, অ্যান্টিবায়োটিক অ্যান্টাগনিজমও হতে পারে। কোন ক্ষেত্রে এটা হতে পারে? এই জন্য শুধু কম্বিনেশন যেমন তেমন ভাবে করলে হবে না, অন দ্য বেসিস অফ সাইন্টিফিক নলেজ। হ্যাঁ, ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজম অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস এর নলেজের বেসিসে কম্বিনেশন করতে হবে, যেমন তেমন ভাবে করলে হবে না। সেটা কি? যে combination of antibiotics should be in between either within bactericidal and bactericidal or within bacteriostatic and bacteriostatic, not in between bactericidal and bacteriostatic. তার মানে দুইটা ব্যাকটেরিয়াসিডাল অ্যান্টিবায়োটিকের মধ্যে কম্বিনেশন চলবে, দুইটা ব্যাকটেরিওস্ট্যাটিকের মধ্যে কম্বিনেশন চলবে, কিন্তু ব্যাকটেরিওস্ট্যাটিকের সঙ্গে ব্যাকটেরিওসিডাল এই কম্বিনেশন অ্যাটলিস্ট থিওরিটিক্যালি চলবে না। কেন? কেন বলো দেখি? ব্যাকটেরিওস্ট্যাটিক আর ব্যাকটেরিওসিডাল যদি ইন কম্বিনেশন দেওয়া হয়, আমরা এটাকে বললাম যে এটা চলবে না। কেন? তোমাদের কনসেপ্ট থেকে বলো দেখি কেন চলবে না? ব্যাকটেরিওসিডাল অ্যান্টিবায়োটিক কোনগুলো আর ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক কোনগুলো, কাকে বলে? ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক হলো যে অ্যান্টিবায়োটিক গুলো অ্যাক্টিভলি মাল্টিপ্লাইং ব্যাকটেরিয়া, মাল্টিপ্লিকেশন করবে। অ্যাক্টিভলি মাল্টিপ্লাইং ব্যাকটেরিয়ার উপরে কাজ করে তাকে কিল করে ফেলে। যারা মেটাবলিক্যালি অ্যাক্টিভ
তাদেরকে কিল করে কিন্তু ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক। আর ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক হলো যে তারা কিল করে না, তারা ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন এটাকে ইনহিবিট করে। এখন যদি ব্যাকটেরিওস্ট্যাটিক এন্ড ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তো ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক গুলো করবে কি, ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশন তার মানে মেটাবলিজম এটাকে ইনহিবিট করে দেবে। সে তো কিল করতে পারবে না, কিন্তু ব্যাকটেরিয়ার মেটাবলিজম মাল্টিপ্লিকেশন এটাকে ইনহিবিট করে দিল। তো ব্যাকটেরিয়াগুলো মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে থাকলো। আর মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ থাকলে তো ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক তাকে কিল করতে পারবে না, কারণ তারা তো কিল করে ব্যাকটেরিয়াল সেলের কোনো মেটাবলিক প্রসেস এটাকে ইন্টারফেয়ার করে ব্যাকটেরিয়াকে কিল করে। এবার সেই মেটাবলিক প্রসেসই যদি বন্ধ থাকে তাহলে তো তার ব্যাকটেরিয়াল ইফেক্ট সে এক্সার্ট করতে পারবে না, অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করবে। এজন্য মানে তখন তার ইফেক্টই হবে না, অ্যান্টিব্যাকটেরিয়াল কোনো ইফেক্টই আমরা পাবো না। কম্বিনেশন করলাম দিয়ে আর আমাদের কোনো লাভ হলো না। এই হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টাগনিজম। সো ইট ইজ প্রিফার্ড টু কম্বাইন antibiotics like this in between bactericidal and bactericidal, or in between bacteriostatic and bacteriostatic, and combination should not be in between bactericidal and bacteriostatic antibiotics. ঠিক আছে, তোমাদের সময় শেষ হয়ে এসছে। তো অ্যামাইনোগ্লাইকোসাইডস গ্রুপের অ্যান্টিবায়োটিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এখন ফার্মাকোলজি জানার জন্য, পরীক্ষার জন্য, রিটেন ভাইবা সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। আর ফর ইউর প্র্যাকটিক্যাল লাইফ ক্লিনিক্যাল ইউজের জন্য অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য এটা তোমাদের কিন্তু একদম ইন ডিটেলস জানতে হবে। সব যে কথাগুলো বললাম কোনো কথাটাই বাদ দেওয়ার মতো না, সব কথাই দরকার তোমার। এখন পরীক্ষার জন্য দরকার, ডাক্তারি করতে গেলেও দরকার, হসপিটালে কাজ করতে গেলেও দরকার। কারণ গ্রাম নেগেটিভ ইনফেকশন এটা কিন্তু খুবই কমন ইনফেকশন, এবং ওয়ার্ডে হসপিটালে এটা আরো কমন। কমনলি গ্রাম নেগেটিভ ইনফেকশন হয়েই যায় হসপিটালে। এই জন্য এটাকে ম্যানেজ করতে গেলে এই অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক ছাড়া চিন্তাও করা যায় না। ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা, তোমরা কালকে ক্লাস করবা? বলো। স্যার কালকে তো রুটিন অনুযায়ী আছে, হ্যাঁ যদি অন্যরা না নেয় তাহলে নেবো। কালকে তো স্যার রুটিন অনুযায়ী আছে, যে অন্যরা যদি নিতে চায় আবার। কালকে আমাদের শিডিউলই আছে, সেটা আছে হলো 10টায়, তাই না? মানে নতুন শিডিউলে। না ক্লাস করলে তোমরা কি 10টায় করতে চাও না এরকম 12টায় করবা? স্যার অন্য স্যার ক্লাস একটু না আগে থাকলে নিলে ভালো হয়। হ্যাঁ একটু আগে আগে নিলে 11টা। ভালো হয়। জি স্যার। 11টা ঠিক আছে, তাহলে 11টাই করো। কালকে হচ্ছে তো মঙ্গলবার না, মঙ্গলবার তো এমনি আমাদের শিডিউলই আছে। তোমরা কাল ক্লাস না করো, এই সপ্তাহটা একটু ক্লাস করো, তোমাদের অনেকদিন ক্লাস মিস হয়ে গেল। এই শিডিউলের জন্য আবার আরো দেরি হচ্ছে। আমাদের কয়েকটা চ্যাপ্টার বাদ আছে, শেষ করে দিতে চাই আমরা তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে কালকে 11টায় ক্লাস করো নাকি? সবাই জি একমত তো? স্যার 11টা দিন। হ্যাঁ, কালকে 11টায় ক্লাস করো তাহলে। সবাই ইনফর্ম থাকো, আর কেউ অ্যাবসেন্ট থাকলে তাদেরকে জানাই দাও, অ্যাটেন্ড করে। তোমাদের অ্যাটেন্ডেন্স 63 দেখতেছি, 65 পর্যন্ত দেখছি আর কি আজকে আমি। সবাইকে বলো যে ক্লাস হচ্ছে, ক্লাস করে জানো। তোমাদের যে অবস্থা, তোমাদের তো মনে হয় ডাইরেক্ট ক্লাস আদৌ তোমরা পাবা কিনা এখনো বোঝা যাচ্ছে না যে অবস্থা। কাজে এই ক্লাসে তোমাদেরকে ইম্পর্টেন্স দিয়ে করতে হবে। তো ঠিক আছে, আমরা শেষ করে দেই। কালকে 11টায় সবাই অ্যাটেন্ড করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।